আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে ভাষা নিয়ে, যে আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের ভাষাকে হারিয়ে ফেলতেছি। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের আসলে জানা দরকার যে আন্তর্জাতিক ভাবেই ভাষা, মানুষের মুখের ভাষার আসলে কি অবস্থা, সেই বিষয়টা আসলে দেখা দরকার। তার আগে যদি আপনাদেরকে, আমরা আরও লোকজন আসতে আসতে একটা কনটেক্সট দিয়ে নিই। মঞ্জুর ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কনটেক্সটটা হচ্ছে যে বাংলাদেশে যে বিষয়টা নিয়ে মারামারি হয়, যে আপনারা ইনকিলাব শব্দ ব্যবহার করবেন না, হ্যাঁ, তারপরে এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যে ভাষা আসলে আমরা যেটা মনে করি যে শব্দ পরিবর্তন করে দিলেই ভাষা হয়ে যায়, তাই না? ধরেন যে কলকাতার বাংলা ব্যবহার করে, সে পানিকে জল বললেই মনে করে কি যে আমি কিছুটা শুদ্ধ হয়ে গেলাম। এবং যে হচ্ছে ধরেন আহ, অতি বিশুদ্ধতাবাদী, তারা মনে করেন রমজানকে বললো কি রমাদন, হ্যাঁ, এরপরে রোজাকে বলল সিয়াম। এই যে অতি বিশুদ্ধতাবাদী যে চিন্তা ভাবনা, এটার পিছনে খুবই খুবই প্রবল একটা বিশাল একটা দুরভিসন্ধি আছে, যে দুর্বিসন্ধিটা আমরা বুঝি না। তো যাই হোক, এখন যেই ছোট্ট আলাপটা করবো, এটার পরপরই আমরা এই দুর্বিসন্ধির ব্যাপারে আসবো, যে কীভাবে আসলে ভাষাকে হত্যা করা হয় এবং ভাষাকে নিয়ন্ত্রণ করা হয়। প্রথমেই আমরা যদি চিন্তা করি যে একটা ভাষা, চিন্তা করলে মাথায় আসলে কি আসে। ভাষা হচ্ছে মানুষের ভাব প্রকাশ করার মাধ্যম, তাই না? এই ভাষায় মানুষ কি করে, নিজের মনের ভাব প্রকাশ করে। মানুষ একটা সময় কথা বলতে পারতো না। আধুনিক ইতিহাসবিদ যারা, তারাই কথাটা বলে যে মানুষের একটা সময় ভাষা ছিল না। কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা, যে মানুষের সবসময় যোগাযোগ মাধ্যম হিসেবে ভাষা ছিল। কারণ আল্লাহ কি করেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, হ্যাঁ, যে আল্লাহ সকল কিছুর নাম আদম আলাহিসাল্লামকে শিক্ষা করে দিয়েছিলেন, শিক্ষা দিয়ে দিয়েছিলেন। এবং আদম আলাহিসাল্লাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরে তিনি তার যে গন্ধম খাওয়ার ফলে যে পাপটা হয়েছে, সেই পাপের কারণে তিনি কিন্তু এই ভাষার মাধ্যমে আল্লাহর কাছে হচ্ছেন তওবা করেছিলেন, যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাই না? এই জিনিসটা তাহলে ভাষা শুরু থেকেই ছিল, কিন্তু অতীত ইতিহাস যেরকম সেটাকে কনসিল বা ঢেকে রাখে হচ্ছে বর্তমান যারা বিশ্বকে পরিচালনা করে, তারা ভাষার নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। যে মানুষ একটা সময়, আপনি যখন কমিউনিকেশন স্টাডিজ পড়বেন বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কারিকুলামে, তখন আপনাকে পড়ানো হবে যে মানুষ একটা সময় হান্টার গ্যাদারার ছিল। আমি জানি না এর কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, কিন্তু তাদের ভাষার ইতিহাসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তারা দেখায় যেরকম আজ থেকে 6,000 বছর আগে মানুষ হচ্ছে সাপত সংকুল যে জীবজন্তু, এই জীবজন্তু থেকে বেঁচে থাকার জন্য কতেক গুহায় গিয়ে থাকতো, কতেক হচ্ছে গাছে গিয়ে থাকতো আর কি, হ্যাঁ। গাছের মগডালে মগডালে তারা বাসা বাঁধতো। তো গুহায় যে ধরনের ভাষার উৎপত্তি ঘটে সেটাকে তারা বলে কেভ পেন্টিং, হ্যাঁ, যে গুহায় তারা লিখে রাখতো এবং বিভিন্ন ধরনের সিগন্যাল দিয়ে রাখতো, লেখার উৎপত্তিটা সেইখানে। আর ভাষা বা বাকযন্ত্র ইউজ করে মানুষকে ডাকার যে পন্থাটা, সেটা নাকি শুরু হয়েছে এরকম গাছ থেকে, এক গাছ থেকে আরেক গাছে মানুষ পাখির মতো ডাকতো, সেই রকম একটা জায়গায়। যাই হোক, আধুনিক কমিউনিকেশন থিওরিতে ভাষার ইতিহাসটা এইভাবে পড়ানো হয়। তো এটা একটা বিতর্কিত বিষয়, ভাষা যেই দিকেই থাকুক সেটা আসলে বিষয় না, কিন্তু ভাষার মধ্যে তিনটা জিনিস থাকে। আপনি একটা ভাষার কথা চিন্তা করলে সেখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে ভাষার শব্দগুচ্ছ, যে ওই ভাষায় আসলে কি পরিমাণ শব্দ ভাণ্ডার আছে। দুই নাম্বার বিষয়, ওই ভাষায় আসলে ঠিক কত গভীর পরিভাষা আছে। যেমন মনে করেন সেকুলারাইজেশন, তাই না? সেকুলারাইজেশন এটা একটা পরিভাষা। এই সেকুলারাইজেশন পরিভাষাটা চিন্তা করলে আপনার মাথায় অনেক আইডিয়া আসে, কিন্তু এটার বাংলা কোনো পরিভাষা কিন্তু নাই। আপনি চিন্তা করেন, বাংলায় পাবেন না। তারপরে মনে করেন যে ধরেন আরবিতে একটা পরিভাষা আমরা বললাম কি, মাদানিয়াত। তো এই মাদানিয়াতে যে জিনিসটা ঘটে, যে মাদানিয়াত বলতে অনেক বড় একটা বিষয় বোঝায়, কিন্তু আমরা মাদানিয়াত বলতে কি আসলে বোঝায় সেটা বাংলায় বুঝি না। দুইটা উদাহরণ দিলাম। সেকুলারাইজেশন কি সেটা আমরা জানি, কারণ ইংলিশ থেকে আসছে, ইংলিশ আমাদেরকে পড়ানো হয়। কিন্তু আরবি মাদানিয়াত বলতে কি বোঝায় সেটা আমরা জানি না। এটাই হচ্ছে আজকে আমাদের আলাপের ফাউন্ডেশন। তাহলে যেটা বললাম, যে আমরা যে শব্দতাত্ত্বিক মারামারি করি, মুক্তি বলবো না আজাদি বলবো, ইনসাফ বলবো না ন্যায় বলবো, এই যে ক্যাচালটা, এই ক্যাচালটা আসলে বাংলাদেশে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ক্যাচাল না। এটার পিছনে অনেক বড় একটা ষড়যন্ত্র আছে। তা আমরা আস্তে আস্তে করে যাই যে এই ষড়যন্ত্রটা কোত্থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো। যাই হোক, আজকের আলাপটা অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে। এখানে ওইরকম কোনো তাত্ত্বিক বিষয় নাই, শুধু গল্প। তা আপনারা যারা যুক্ত হয়েছেন এবং আপনারা যারা মনে করেন যাদের এই আলাপগুলো শুনলে আরও ভালো হবে, তাদেরকে আপনারা কিন্তু পার্সোনালি শেয়ার করতে পারেন।
তাহলে তারা আমাদের শুরু থেকে আলাপটা শুনলো। তাহলে আমরা যখন বাংলা ব্যাকরণের ইতিহাসটা পড়ি সেইখানে আমরা দেখতে পাই কি বাংলা ব্যাকরণ লেখছেন 1778 সালে। কত সালে? 1778 সালে, যেই সময় বাংলায় হচ্ছে বিশাল পরিমাণে একটা দুর্ভিক্ষ, হ্যাঁ, শেষ হয়েছে আর কি। ঠিক আছে, 1/3 মানুষ মারা গেছে সেই সময়। কলকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছে, হ্যাঁ, এবং ব্রিটিশরা সেই সময় সেই মাদ্রাসায় ফার্সি ভাষা শিক্ষা করতেছে এই অঞ্চলের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য। তাহলে নাথানিয়াল ব্রাশি হেলহেড 1978 সালে এসে কি করে যে বাংলায় কিভাবে ব্যাকরণ প্রণয়ন করা যায় সেই জিনিসটা দেখে, এবং সে করে কি বাংলার সাথে ব্যাকরণের সম্পর্কটা করে সংস্কৃত ভাষার সাথে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের সবচাইতে বড় ভাষাবিদ দেখান যে আসলে সংস্কৃত থেকে না, বাংলার উৎপত্তি হচ্ছে এই অঞ্চল, আমাদের রাজশাহী বরেন্দ্র ওই অঞ্চলে গৌর নামে একটা এলাকা আছে, সেই গৌরীয় বা মাগধী, সেখান থেকে হচ্ছে ভাষাটার উৎপত্তি। তাহলে নাথানিয়াল ব্রাশি হেলেট শুরুতেই একটা শয়তানি করলো। এই শয়তানিটার কারণ হচ্ছে পরবর্তী ইতিহাসকে তারা কিভাবে শেপ দিবে সেইটা তৈরি করা। তাহলে যখন নাথানিয়াল ব্রাশি হেলহেড সংস্কৃতের সাথে একটা সম্বন্ধ খুঁজে পাইল, তখন তারা আস্তে আস্তে এইখান থেকে যত আরবি এলিমেন্ট ছিল, ফার্সি এলিমেন্ট ছিল, এখানকার লোকাল এলিমেন্ট ছিল ভাষার, সেই ভাষাগুলোকে আসলে ঝেঁটিয়ে খেদিয়ে একেবারে সাফ করে একটা ধরেন মাইকেল মধুসূদন দত্ত টাইপের বাংলা ভাষা তৈরি করলো, এত কঠিন যেটা আপনি পড়ে কখনো বুঝবেন না, এটা আপনার মুখের ভাষা না। তাহলে সেইখান থেকে শুরু হলো ভাষার রাজনীতি। আমরা গতকালকের আলোচনা যেখানে করেছিলাম যে কলকাতার বাবুদের একটা রেনেসা কালচার ছিল, তারা একটা মানে বাংলা রেনেসা আনতে চেয়েছিল এই ধরনের সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষার মধ্য দিয়ে। তাইলে এই বিষয়টা আসলে মিথ্যা, বা এই বিষয়টা একটা আরোপিত বিষয়। কেন? কারণ এই অঞ্চলে 1204 সালের পর থেকেই মুসলমানরা যখন বাংলা সালতানাত কায়েম করেন বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে 1320 সালের পরে ইলিয়াস শাহী সালতানাত যখন এই অঞ্চলে তৈরি হয়, তখন তারা কি করলেন, তারা এই অঞ্চলে এসে এই এলাকাটার নাম করলেন বাংলা। এবং বাংলা কিন্তু আসছে কোত্থেকে? বাঙ্গালা, ফার্সি একটা শব্দ থেকে আসছে, তাই না? তো যারা আজকে এই বাংলা শব্দ বনাম উর্দু শব্দ নিয়ে ক্যাচাল করে, তারা এই যে বাংলা শব্দটাকে কোথায় রাখবে? বাংলা শব্দ নিজেই তো বাংলা কোনো শব্দ না। তাহলে আমি যেটা শুরুতে বললাম যে এই যে শব্দের যে আর্গুমেন্ট, হ্যাঁ, যে আমি অ্যাপল ইউজ করব না সেটাকে আপেল বলবো, হ্যাঁ, আমি একটা জিনিসকে জল বলবো না পানি বলবো না ওয়াটার বলবো, এই ধরনের ছোট ছোট যে রাজনীতিগুলা, এইটা খুবই গৌণ, আমাদের আরও বড় জায়গায় দেখতে হবে। তাহলে শুরু থেকে আমরা যে বিষয়টা বললাম যে এখানকার মানুষের, তারাই এই ভূমিতে আসলেন, এখানকার রমণীদেরকে তারা বিবাহ করলেন, তাদের সন্তান এখানকার মানে বাঙালি ছিল, এবং সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমবারের মতো নিজের উপাধি ধারণ করলেন সুলতানি বাঙ্গালা, এবং তার সালতানাতের নাম দিলেন সালতানাতি বাঙ্গালা, তাই না? তো এই যে আমাদের যে ঐতিহাসিক একটা রুট ছিল, এই রুটের সাথে সম্পর্ক ছেট্টা করতেছে কারা? ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে, এরপর সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে নাথানিয়াল ব্রাশি হেলহেড একটা নতুনভাবে বাংলা ভাষার ব্যাকরণ তৈরি করার মধ্য দিয়ে এই আকামটা করতেছে ব্রিটিশরা। এবং সেইটার যে প্রভাব, হ্যাঁ, কলকাতা কেন্দ্রিক বাংলা এবং ঢাকা কেন্দ্রিক বাংলা, বঙ্গের বাংলা এবং পশ্চিমবঙ্গের বাংলার মধ্যে যে ফাইটটা, এই ফাইটের শুরুটা কিন্তু এখানে। তাহলে দেখেন, শুধুমাত্র তারা রাজনৈতিক বিভাজন করছে, হিন্দু মুসলিম বিভাজন করছে, ব্যাপারটা এরকম না, ভাষাকে তারা এজ এ টুল ইউজ করেছে। তাহলে এটা গেল এই অঞ্চলের হিসেব। ভাষাকে নিয়ে আন্তর্জাতিকভাবে এক ধরনের বিশাল ষড়যন্ত্র চলে, এবং এটার একটা গ্লোবালাইজেশন হচ্ছে। প্রতি সপ্তাহে 2টা ইন্ডিজেনাস ভাষা পৃথিবী থেকে একেবারে হারিয়ে যায়, যে ভাষাটা আর কখনো খুঁজে পাওয়া যায় না। একটা সময় আমরা জানতাম যে 17 থেকে 18 হাজার ভাষায় মানুষ কথা বলে এই বিশ্বে, কিন্তু এখন সেটা হাতে গোনা ধরেন 1-150 ভাষার মধ্যে চলে আসছে, এবং ওইটার মধ্যে বহুল প্রচলিত ভাষা সর্বোচ্চ 10-12টা 15টা, সর্বোচ্চ 50টা হবে, এর বেশি না। তাইলে মুসলিম বিশ্বের অন্য অন্য অঞ্চলে যেই ঘটনাটা ঘটে তার চাইতে বাংলায় নিষ্পেষণটা অনেক বেশি ছিল, কিন্তু তারপর আমাদের কপাল ভালো যে আমাদের বর্ণমালা টিকে গেছে, আমাদের ভাষা টিকে গেছে। কিন্তু অন্য অন্য অঞ্চলে এমন বিষয় হয়েছে যে তাদের বর্ণমালা কিন্তু তারা টিকাইতে পারে নাই। এই দেশে উর্দুর প্রতি যে একটা বিশাল মানে এক ধরনের ঘৃণা আছে, এই ঘৃণা কিন্তু এই গ্লোবাল প্রজেক্টের অংশ। কারণ কি জানেন, এই উর্দু ভাষাটা লেখা হয় নাস্তালিক লিপি। নাস্তালিক লিপি হচ্ছে আরবির একটা অপভ্রংশ, আরবি হরফ দিয়ে লেখা হয়। তাহলে এই আরবি হরফটাকে তারা চায় না আরবি ঘেঁষা থাকুক। আমার মনে হয় না যারা 71 পরবর্তী সময়ে 52-এর যে ভাষার ইতিহাস সেইটাকে কুক্ষিগত করেছেন। এবং দেখেন না, মানে আমি আপনাদেরকে সলিড যুক্তি দিই একেবারে। ভাষা শহীদ কারা কারা? রফিক, এটা কি বাংলা ভাষা, বাংলা শব্দ? সালাম,
জব্বার, এই যে নামগুলা, এগুলা কি বাংলা ভাষার শব্দ? এগুলা না। এতটুকু আপনি ধারণ করতে পারেন। শহীদ মিনারকে আপনি ধারণ করতে পারেন, কিন্তু আপনি ইনসাফকে ধারণ করতে পারেন না, আপনি ইনকিলাবকে ধারণ করতে পারেন না। তাহলে আপনার নিয়তের মধ্যে এবং আপনার যে হাইপোথিসিস, আপনার যে থিওরি, সেটার মধ্যে একটা বড় সমস্যা আছে। আপনার যে ইন্টেনশন, জাতিকে উস্কে দেওয়া বা বিভাজিত করা, সেটা কিন্তু এই ধরনের বিষয়গুলো দিয়ে প্রমাণিত হয়। আসলে ওই সময় যারা ভাষা আন্দোলন করেছিলেন, তারা আসলে এই জিনিসটার জন্য ভাষা আন্দোলন করেন নাই। তারা ভাষা আন্দোলন করেছিলেন কিসের জন্য? যেই রাজনীতিটা আজকের বাংলাদেশ যেই রাজনীতির শিকার, সেই রাজনীতির মধ্যে যাতে পড়তে না হয়, সেটার জন্য তারা ভাষা আন্দোলন করেছিলেন। রাজনীতিটা কি? যে আপনার সকল কিছু বিদেশি ভাষায় লেখা হবে। আপনার দেশের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সেটা যদি উর্দু ভাষায় লেখা হয়, সেটা যদি ইংরেজি ভাষায় লেখা হয়, তাহলে আপনি একটা সময় বাংলা ভাষাকে হারিয়ে ফেলবেন। এই ভয়তে তারা বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। তখনকার যে 21শে ফেব্রুয়ারি যে বাস্তবতা ছিল, সেই সময় কথা ছিল যে রাষ্ট্রীয় ভাষা যেটা, পাকিস্তানের যে 7টা প্রদেশ, সেই 7টা প্রদেশের ভাষা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু। যে অফিসিয়াল বিষয়গুলো উর্দুতে লেখা হবে, হ্যাঁ, কিন্তু প্রাদেশিক ভাষা হিসেবে বাংলা ভাষা থাকবে। কিন্তু বাঙালিদের তখন কথা ছিল যে না, আমরা 50% মেজরিটি, আমরা এটা কনস্টিটিউট করি, অতএব আমাদের ভাষাকেও কোথায় রাখতে হবে? বাংলায় রাষ্ট্রভাষা হিসেবে রাখতে হবে। তারপরে তাদের সেই রাষ্ট্রভাষা গৃহীত হয়েছিল। আজকে এখনও দেখবেন যে মোহাম্মদ আলী জিন্নার যে কবর, সেই কবরের ফলকে আপনি দুইটা ভাষা পাবেন, একটা হচ্ছে উর্দু আর একটা হচ্ছে বাংলা। অথচ উর্দু এবং বাংলা দুইটা জিনিসই আসলে কোনো তার মাতৃভাষা ছিল না। এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা এলিমেন্ট। অথচ সেই রাজনৈতিক জিনিসটাকে আমরা কি করলাম? 71 পরবর্তী সময়ে কলকাতার যেই এনলাইটেনমেন্ট প্রজেক্ট, সেইটার সাথে যুক্ত করে আমরা একটা কালচারাল ফাইটে নিয়ে চলে গেলাম। অথচ এই ব্যাপারটা পুরো ছিল রাজনৈতিক। কেন রাজনৈতিক? যে ভাষাকে রক্ষা করতে হবে, ভাষার মধ্যে যাতে কি না হয়, বিদেশি ভাষা চলে যাতে না আসে। এখন বাংলাদেশের অবস্থা দেখি, বাংলাদেশের হায়ার এডুকেশন, বাংলাদেশের মেডিকেল সেক্টর, বাংলাদেশের আইন বিভাগ, সুপ্রিম কোর্টের যে বিচার আচার হয়, সেখানে কোন ভাষা চলে ভাই? সেখানে তো বাংলা চলে না, সেখানে উর্দু ফার্সিও চলে না, সেখানে চলে নিরেট ইংলিশ। ওইখানে তো কারো ভাষার কথা মনে পড়ে না। আজকে 54 বছর হয়ে গেল বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, কেন এগুলাকে বাংলা করতে পারে নাই? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআরে যখন অধ্যয়ন করি, আইআরে পড়তে গেলাম, আইআরের একটা ভালো বই বাংলা ভাষায় নাই। গুগল ট্রান্সলেট করে ইংলিশে লেখছে, সেটাকে গুগল ট্রান্সলেট করে বাজারে ছেড়ে দিয়ে রাখছে, তাই না? এই ধরনের ভয়াবহ একটা অবস্থা হচ্ছে বাংলাদেশের। তো যাই হোক, বাংলাদেশের টপিক নিয়ে খুব বেশি কথা আমরা না বলি। এখান থেকে মনে করেন যে খণ্ডিত খণ্ডিত আলাপ নিয়ে মানুষ হচ্ছে বিতর্ক তৈরি করার চেষ্টা করতে পারে। আমরা একটু আন্তর্জাতিক ইতিহাসের দিকে চলে যাই। তাহলে পৃথিবীতে ভাষাকে হত্যা করার অনেক মেথড আছে। তার মধ্যে সবচাইতে বড় মেথডটা হচ্ছে হরফ পরিবর্তন করে দেওয়া। হরফ পরিবর্তন করে দিলে কি হয়? যে আপনার অক্ষর জ্ঞান চলে যায়। আপনি আর ওই ভাষার মধ্যে ওই পরিভাষা দিয়ে কি বুঝাইতো, ওইটার একটা কালচারাল মিনিং বা কনটেক্সট কি ছিল, সেটাকে আপনি আর বুঝতে পারেন না, আপনি সেই বিষয়টা হারিয়ে ফেলেন। তাহলে উসমানী খেলাফতের যখন পতন হলো, কামাল আতাতুর্ক, যিনি হচ্ছেন খেলাফতের পতন ঘটাইলেন এবং তুর্কিশ যে প্রজাতন্ত্র সেটা প্রতিষ্ঠা করলেন, তিনি এসে বললেন যে আল ইসলাম ও মানিউল্লিত তারাক্কি, ইয়াং তুর্কদের ভাষায়, মানে কি? ইসলাম হচ্ছে অগ্রগতির পথে অন্তরায়। তাহলে উসমানী খেলাফত যেহেতু 600 বছর একটা খেলাফতের ভাষা ছিল, সেটাকে তারা অনেক বেশি উচ্চমার্গীয় করে ফেলেছিল। ওখানকার পরিভাষা আরবির চাইতে বেশি ইসলামাইজ ছিল। ইসলামের যে পরিভাষাগুলো, এসেন্সগুলো, আমি সর্বশেষ আপনাদেরকে একটা ওয়ার্ডের ব্যাখ্যা দিব যে সম্মান শব্দটা, এহতেরাম শব্দটা আরবিতে কিভাবে বোঝায়। সেই ব্যাখ্যাটা দেখলে আপনারা ভাষার গভীরতা বুঝতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আমি ধৈর্য ধরে থাকার অনুরোধ করি। আজকের আলাপটা মোটামুটি একটু বড় হইতে পারে, একটু ইন্টারেস্টিং হইতে পারে। তাহলে তারা যেটা করলো যে 1928 সালে তুর্কি ভাষার যে হরফ, এই উর্দুর মতো করেই লেখা হতো, হ্যাঁ, ফার্সির মতো করেই এই হরফে লেখা হতো, নাস্তালিক লিপিতে লেখা হতো, আরবি অক্ষরে লেখা হতো। তো এই আরবি অক্ষরটাকে চেঞ্জ করে তারা নিয়ে আসলো হচ্ছে ল্যাটিন। এক ধাক্কায় 600 বছরে তাদের যে রাষ্ট্রীয় ইতিহাস, হ্যাঁ, তাদের যে রাষ্ট্রীয় আর্কাইভ দলিল, সেখান থেকে মানুষ অজ্ঞ মূর্খ হয়ে গেল। ওই ইতিহাসের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল এবং তারা আর কখনোই জানতে পারলো না যে তারা মূলত কি ছিল। মুখে মুখে একটা বিষয় জানা আর দলিল দস্তাবেজের মাধ্যমে একটা বিষয় জানার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আজকে ঠিক দেখেন, যেমন আমরা ফার্সি পারি না, আরবি পারি না, আমরা কিন্তু কখনোই জানবো না যে সুলতানি আমলে আমাদের ঐশ্বর্য, আমাদের গৌরব কোথায় কোথায় ছিল। সেটা কিন্তু ওই যে সংস্কৃত, হিন্দি প্রভাবিত যে বাংলা ভাষা, সেইটার মধ্য দিয়ে আসছে। সেই কলকাতার গবেষকরা অথবা কোনো হিন্দু গবেষকরা গবেষণা করেছেন, সেই ইতিহাস আমাদেরকে পড়তে হবে। আমরা কিন্তু কোনো মুসলমানের ইতিহাস পড়তে পারবো না। কারণ কি? কারণ আমাদের কাছ থেকে ওই ভাষাটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরে মধ্য এশিয়া।
আমাদের আজকের যে হানাফি মাযহাব এবং মনে করেন আজকের যেই মাতুরিদি আকিদা, এইটার কোর সেন্টার এই যে আজকে আহলে হাদিসদের যাদের হচ্ছে কি বলে আপনার ওই সিহাসিত্তা কুতুবে সিত্তা আমরা যেটাকে বলি, সেই জিনিসগুলোর উত্থান ঘটেছে কোথায়? আজকের যে কিরগিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এইখানকার মানুষের হাত ধরে। তাহলে এইখানকার যে ভাষা ছিল, এরা তুর্কি ভাষায় কথা বলতো, এই ভাষাকেও আহ, যখন রুশ বিপ্লব হয়, রুশ বিপ্লবের পরে এই সব অঞ্চল হচ্ছে রাশিয়া দখল করে নেয়, সেই ভাষার হরফগুলোকেও কিন্তু পরিবর্তন করে ফেলা হয়। আপনারা যদি কখনো এই কমিউনিজমের ইতিহাস পড়েন, সেইখানে দেখবেন যে তাদের ভাষাকে কিভাবে হত্যা করা হয়েছে। ভাষাকে হত্যা করার ফলে তারা তাদের ঈমান আকীদার ব্যাপারে আর কোনো কিছু জানতে পারলো না, তারা দিনের উপরে অটল থাকতে পারলো না, অবিচল থাকতে পারলো না, তাদের ঈমানই রাখতে দেয় না, তাদের দাড়ি রাখা নিষিদ্ধ করা হলো এবং তাদের হরফ পরিবর্তন করে ফেলা হলো, যাতে তারা ওই ভাষায় কথা বলতে না পারে এবং তাদের অতীত ইতিহাসের সাথে সম্বন্ধিত হতে না পারে। গতকালকের আলাপে আপনারা যারা শুনেছিলেন, সেখানে দেখেছিলেন যে আমরা কি করেছিলাম, যে ইতিহাস বিচ্ছিন্ন জাতি তারা আসলে কিভাবে তৈরি করে। তাহলে আজকে আমরা আরেকটু ডিপে গিয়ে দেখতেছি যে ভাষার মাধ্যমে কিভাবে এই শয়তানিটা করা হয়। তাহলে মধ্য এশিয়ায় দুইবার অপারেশন চালানো হয়। প্রথমবার আরবিকে পরিবর্তন করে তারা ল্যাটিন হরফ নিয়ে আসে এবং এই ল্যাটিন হরফও কয়েক বছর পরে চেঞ্জ করে ফেলে, সিরিলিক অক্ষর নিয়ে আসে। সিরিলিক অক্ষর হচ্ছে রাশিয়ান হরফ। রুশ হরফে এখন কিন্তু ওই মধ্য এশিয়ার ভাষাগুলোকে লেখা হয়। তাইলে এই হরফ যখন আপনি পরিবর্তন করে দিচ্ছেন, তাহলে যারা এই হরফ পারে আর যারা পারে না, তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে না? তাহলে আপনি চাইলেই আপনার অফিস আদালতে কিন্তু দালাল নিয়োগ দিতে পারতেছেন। খেয়াল করতেছেন যে ইংলিশ ভালো পারে সে কোথায় যায়? মাল্টিন্যাশনাল কর্পোরেশনে যায়, উপদেষ্টার প্রেস সচিব হয় সে। মানে এই বিষয়গুলো আমি বললাম না যে আপনি কোনো ব্যক্তিকে গালি দিতে পারবেন না, সিস্টেমটাই এমনভাবে তৈরি হচ্ছে যে আপনি যদি ওই ভাষা, ওই পরিভাষা, ওই কালচারকে গ্রহণ না করেন, আপনি জাতি উঠতে পারবেন না এবং আপনি ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন না। তাহলে আমাদের অঞ্চলে কি হলো? আমাদের অঞ্চলে ভাষাকে পরিবর্তন করে দেওয়া হলো ইংলিশের মাধ্যমে, অন্যান্য অঞ্চলে ভাষাকে রাখা হলো কিন্তু সেটার পরিভাষা একেবারে আহ, আহ, সেটার অক্ষরকে পরিবর্তন করে দেওয়া হলো। তাহলে যখন অক্ষর পরিবর্তিত হয়ে যায়, ওটা তো কোনো না কোনো পার্টিকুলার এলিট গ্রুপ হচ্ছে ওটা চর্চা করে। ওই চর্চা করার ফলে তারা যেটা করে যে এখান থেকে যত ইসলামিক এলিমেন্ট আছে সেটাকে ঝাঁটায়া খাদায়া বাদ দিয়ে দেয়। যেমন আমরা আমরা কি করেছি? ব্রিটিশ বিরোধী সংগ্রাম করছি। সেই সময় আমরা এখন বলতেছি যে সেটা ব্রিটিশ বিরোধী সংগ্রাম বা আন্দোলন ছিল, কিন্তু এটা যদি আপনি হাজী শরীয়তুল্লাহ দৃষ্টিকোণ থেকে দেখেন, ফকির বিদ্রোহের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে তারা কিন্তু জিহাদ করছে, তারা কিন্তু কখনো বলে নাই যে আমরা বিদ্রোহ করছি। দেখছেন, পরিভাষার মধ্য দিয়ে আপনার পুরো পারসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিভাষা জিনিসটা কীরকম? পরিভাষা জিনিসটা হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে একটা এক্সটার্নাল এসডি কার্ড। হ্যাঁ, এটা এটার মধ্যে আমার অনেক তথ্য, ডাটা, সব কিছু আছে। তাহলে এইটার ভিতরে যেই ডাটাটা আছে, আমি যদি অন্য একটা এসডি কার্ড এনে আমাকে দেয়া হয় যে নোমান এটা তোমার এসডি কার্ড, এটার ভিতরে তোমার মেমোরি, আমি যতই লাগাই সেখানে আমি আমার ডাটাগুলোকে কি আর পাবো? আমার অনুভূতিগুলোকে কি পাবো? আমার ছবিগুলোকে এখানে আসবে? আসবে না। তাহলে ভাষাও হচ্ছে এরকম। যখন আপনি ধরেন কথার কথা এই যে এই জিনিসটা, এইটাকে এটা দিয়ে পরিবর্তন করলেন, আপনি যতই এটা কম্পিউটারে লাগান, আপনি কখনো এই ইতিহাসটা পাবেন না। সংক্ষেপে আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে এটা তো গেল ভাষার উপনিবেশ। এখন আমরা দেখি যে গ্লোবালি মুসলমানদের উপরে উপনিবেশে তো তারা মানে এক ধরনের অপারেশন চালাইছে, মুসলমানদের উপরে এক ধরনের অপারেশন চালাইছে, গোটা বিশ্বের মানুষের ভাষা বোধকে তারা আসলে কিভাবে কেড়ে নিচ্ছে সেটা আমরা একটু দেখি। আপনারা গেম অফ থ্রোনস কারা কারা দেখেছিলেন? একটু কমেন্টে একটু করেন তো, জানাইতে থাকেন, আমি আপনাদেরকে এই গেম অফ থ্রোনসের আলাপে আসতেছি। দুনিয়াতে 1887 সালে একটা নতুন ভাষার উদ্ভব ঘটে। সেই ভাষাটার নাম ছিল অ্যাসপারেন্তো। এই অ্যাসপারেন্তো ভাষাটার একটা প্রস্তাবনা ছিল যে গ্লোবালি সারা বিশ্বে মানুষ একটা ল্যাঙ্গুয়েজে কথা বলবে। বাই দ্য ওয়ে, আজকের যে গ্লোবালাইজেশন, এরা কিন্তু দেখবেন যে সব এক জিনিসের মধ্য দিয়ে চায়, যে সবাই এক ধরনের পোশাক পরুক, সবাই এক ধরনের কথা বলুক, সবাই এক ধরনের সংস্কৃতি চর্চা করুক, সবাই এক ধরনের পোশাক পরুক। তাহলে তাদের পক্ষে মানুষকে কন্ট্রোল করাটা সহজ। ঠিক আছে? আপনারা যদি 1984 জর্জ অরওয়েলের উপন্যাসটা পড়ে থাকেন বা দেখে থাকেন, সেইখানে দেখবেন যে নিউ স্পিক নামে এক ধরনের ভাষার উদ্ভব তারা ঘটায়, যাতে মানুষের শব্দ মেমোরিকে তারা যাতে তাদের এক্সপ্রেশনটাকে লিমিট করা যায় এবং তারা যাতে জটিল জটিল বিষয়ে কথা বলতে না পারে। আজকের বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা। দেখেন, আমাদের উপর এত জুলুম হয়ে যায়, হাজার কোটি টাকা চলে যায়, আমরা কিন্তু একটা গালি দিই, কিন্তু ওইটাকে আমরা ডিফাইন করতে পারি না যে এই চুরির ফলে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে। যখন এটাকে আমরা জুলুমের পরিভাষা দিয়ে প্রকাশ করতে যাই, তখন একদল হই হই রই রই করে বাংলাকে উদ্ধার করতে আসে। হ্যাঁ, জুলুম বলা যাবে না, এটাকে অত্যাচার বলতে হবে। আপনি
জুলুমকে যেইভাবে কানেক্ট করতে পারেন, জুলুম থেকে জালেম, মজলুম, এরকম যত ইতিহাস, এই জুলুম ওয়ার্ডটার মধ্যে মনে করেন যে পৃথিবীর 6,000 বছর ইতিহাস আছে, কিন্তু অত্যাচার শব্দটার মধ্যে কয়শো বছর ইতিহাস আছে। আপনি যদি মাদানিয়াত বলেন, মাদানিয়াত শব্দটার মধ্যে 1400 বছর একটা মেমোরি আছে, একদম সেই মদিনা থেকে শুরু করে ইবনে খালদুন হয়ে এখন পর্যন্ত দিল্লি, বাংলা, মুঘল আপনি সব অ্যাড করতে পারবেন সেখানে, কায়রোকে ঢুকাইতে পারবেন, ইস্তাম্বুলকে ঢুকাইতে পারবেন। কিন্তু আপনি যখন থেকে মাদানিয়াতের পরিবর্তে সিভিলাইজেশন ওয়ার্ডটা ব্যবহার করতে শুরু করবেন, তখন সেই সিভিলাইজেশনের মধ্যে এসে ঢুকবে কি এনলাইটেনমেন্ট, 1500 সাল। মানে আপনি সিভিলাইজেশনের মধ্যে সর্বোচ্চ 500 বছরের একটা ডাটা খুঁজে পাবেন। কিন্তু আপনি সেই সিভিলাইজেশনকে যখন মাদানিয়াত না বলে, সিভিলাইজেশন না বলে যখন সভ্যতা বলবেন, তখন আপনি কোনো ডাটাই খুঁজে পাবেন না, কারণ এখন পর্যন্ত বাঙালি ওই অর্থে কোনো সভ্যতা প্রতিষ্ঠা করে নাই। আর যখন আসলেই কোনো সভ্যতা প্রতিষ্ঠা করছিল, ওটা সভ্যতা ছিল না, ওটার নাম অন্য কোনো কিছু ছিল। তাহলে দেখছেন, মানে মেমোরি কার্ড চেঞ্জ করার ফলে, একটা প্যানড্রাইভ চেঞ্জ করার ফলে, একটা পরিভাষাকে চেঞ্জ করার ফলে আপনার গোটা জাতীয় যে স্মৃতি, সেইটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা মনে হয় কেউই গেম অফ থ্রোনস দেখেন নাই। তারপরে বলি, গেম অফ থ্রোনসে এই পরিভাষাটা, মানে এই যে সিরিজটা তারা তৈরি করছে, এইখানে তারা দোথরাকি ল্যাঙ্গুয়েজ নামে এক ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যেই ল্যাঙ্গুয়েজটা আসলে সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি করা। ভাষা কিন্তু চাইলে তৈরি করা যায়, ঠিক আছে? তো ওইভাবে তারা নিজেদের একটা গ্রামার ট্রামার বানায় তারপর একটা দোথরাকি ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, ওটা দেখবেন যে আলাদাভাবে গেম অফ থ্রোনসে ওই ভাষায় তারা কথা বলে। তাহলে এই যে এসপারেন্তো, এই যে প্রজেক্টটা 1887 সালে, এটা কিন্তু পরবর্তীতে ফেল করছে। এটার একটা চিন্তা ছিল এরকম যে আমরা একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের একটা রুট নিব। রুট বলতে কি, ধরেন মাদার, হুম, মাদার না, ধরেন ফাদার দিয়ে বুঝি। ফাদার ইংলিশে হচ্ছে ফাদার, ফার্সিতে সেটা হচ্ছে পেদার, আর সংস্কৃতিতে সেটা হচ্ছে পিতা। হ্যাঁ, তাহলে এই যে ভাষাতাত্ত্বিক একটা সম্পর্ক কিন্তু ইন্দো অস্ট্রিক যে জাতিগোষ্ঠী তাদের মধ্যে আছে। তো তারা চিন্তা করলো যে আমরা একটা রুট নিব, তারপরে আশেপাশে কিছু সাফিক্স প্রিফিক্স লাগাবো, এবং এইভাবে একটা ভাষা চলবে, সবাই এক ল্যাঙ্গুয়েজে কথা বলবে। ওই প্রজেক্টটা ফেল করার পরে তারা এক ধরনের প্রজেক্ট নিয়ে আসে, যেইটার নাম হচ্ছে আপনার গোবলিশ, গ্লোবাল ইংলিশ। এই গ্লোবাল ইংলিশে তাদের প্রজেক্টটা হচ্ছে যে তারা মাত্র 1500 ওয়ার্ডের মধ্যে ভাষাটাকে সার্কেল করে ফেলবে, 1500 ওয়ার্ডের বাইরে কোনো শব্দ থাকবে না। এই জন্য দেখবেন যে অনলাইনে অনেক মানুষ কিন্তু প্রচুর বাংলিশ ব্যবহার করে, বাংলা ভাষা লেখে, ইংলিশ হরফ ব্যবহার করে, এবং সেইখানে তারা ভাওয়েল যেই সাউন্ডগুলো আছে এগুলাকে বাদ দিয়ে দেয়। যেমন গেছিলাম কখনো লিখবে না জি ই গে সি এইচ আই সি এল এম, এভাবে লিখবে না, লিখবে জি এস এল এম। ওইটা দেখে আপনার বুঝতে হবে যে সে বলছে যে সে গেছিল। এরপরে আরেকটা জিনিস যে ইমোজি। হ্যাঁ, ইমোজি এমন একটা জিনিস যে আপনি ভাষা বলতেছেন না, কিন্তু ইমোজির মাধ্যমে আপনি এক্সপ্রেশনটা করে ফেলতেছেন। দেখবেন চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে আপনাকে ইমোজি দেয় বাই ডিফল্ট, আপনি যদি না করেন তাহলে সে দিবে না, কিন্তু এমনিতে সে প্রচুর পরিমাণে ইমোজি দেয়। এগুলো কি এমনি এমনি দেয়? এইটার পিছনে অনেক বিশাল রিসার্চ এবং এফোর্ট আছে। কারণ কি, মানুষের ভাষাকে যত সংকুচিত করা হবে, মানুষ তত তার ফিলিংটা বলতে পারবে না। দেখেন, কাজী নজরুল ইসলামের ভাষা আমাদেরকে যেইভাবে আন্দোলিত করে, এই যুগের কোনো কবির ভাষা কি আমাদেরকে সেভাবে আন্দোলিত করে? করে না। তার মানে ভাষার যে রিচনেস, ভাষার যে কি বলবো আমি এটাকে, প্রাচুর্য, সেটাকে যদি হত্যা করা যায়, সেটাকে যদি সেখানে যদি মানুষকে দেউলিয়া করে দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু অটোমেটিক তাদের উপরে হওয়া যে জুলুম অত্যাচার, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারবে না। তাহলে গোবলিশের আলাপটা আমরা বুঝলাম। এখন দেখেন আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, আমি অনেক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নতুন যুক্ত হয়েছি, দেখি সবাই কমেন্ট করে সিএফবিআর, সিএফবিআর। আমি তো বুঝতাম না সিএফবিআর মানে কি। হ্যাঁ, তাহলে এই সিএফবিআর এর ইয়াটা তো এখনো মনে পড়তেছে না, এটা আসলে কি? কমেন্ট ফর বেটার রিচ। হ্যাঁ, কমেন্ট ফর বেটার রিচ, নট গনা লাই, এনজিএল। তাই না? এই যে পরিভাষাগুলো, এগুলো দেখবেন একটা পার্টিকুলার শ্রেণী এই চর্চাটা করে, কারা? যারা পশ। তারা ওই গ্লোবাল প্রজেক্টের অংশ, যে ভাষাকে কিভাবে হত্যা করা যায়, ভাষাকে কিভাবে লিমিট করা যায়। গত গত বছরই মনে হয় আমি যে ইয়ের একটা সংখ্যা পড়তেছিলাম ইকোনমিস্টের, সেইখানে দেখাইলো যে 200 বছর আগে আব্রাহাম লিঙ্কন যখন আহ, আমেরিকার স্বাধীনতার ঘোষণাটা দেয়, সেই সময় তিনি যেই ভাষণটা দিয়েছেন, ওইখানে প্রায় 30 থেকে 35টা ওয়ার্ড ছিল প্রতি বাক্যে। মানে অনেক জটিল, ভাষাটা অনেক কমপ্লেক্স, ঠিক আছে? সেখানে অনেক মিনিং একটা ভাষার মধ্যে যুক্ত হচ্ছে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন এসে এখন ভাষণ দেয়, তার ভাষণে প্রত্যেকটা লাইনে শব্দ থাকে মাত্র 9টা করে। তার মানে ওই সময়ের একজন পলিটিক্যাল লিডার 200 বছর আগে যেই পরিমাণ মিনিং উৎপাদন করতে পারতেন বা যেই পরিমাণ মেসেজ মানুষকে দিতে পারতেন, এখনকার একজন পলিটিক্যাল লিডার কিন্তু তার 10 ভাগের 1 ভাগ দিচ্ছেন। তাহলে টোটালি মানুষের ভাষাকে ধারণ করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা কমে আসতেছে। আরও ভয়ানক যে বিষয় সেটা হচ্ছে এই যে টুইটার। টুইটার আপনাকে কি বলে, 160 ক্যারেক্টারের মধ্যে আপনি কথা বলতে পারবেন। যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তাহলে আপনি 240 ক্যারেক্টারে যেতে পারবেন, কারণ সবাই তো টাকা দিয়ে ওইটা কেনে না, তাই না? এরপরে দেখেন এই যে ভাষাকে কিভাবে লিমিট করা হচ্ছে। রিল রিল এমন একটা জিনিস, যারা প্রচুর পরিমাণে রিল দেখে, যেই বাচ্চারা দেখবেন যে প্রচুর পরিমাণে রিল দেখে, প্রচুর কালার চেঞ্জ হয় কিন্তু। তাহলে ব্রেন ওরা আর কোনো কিছুতে ফোকাস করতে পারে না। দেখবেন আমাদের জেনারেশনের যারা, এরা হচ্ছে সর্বশেষ যারা বই টই পইরা নিজের চোখ দিয়ে হচ্ছে তারা উপন্যাস পড়ছে এবং ওইটাকে কল্পনা করতে পারছে, ইমেজিন করতে পারছে। কিন্তু এই ভাষাটাকে যখন হত্যা করা হলো, যখন সেটা রিলে নিয়ে আসা হইলো, খালি এরকম টানে। আমার ছোট ভাই একটা আছে বাসায়, বাচ্চা একেবারে 4 বছর, সে ঘুমের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম টানতেছে। এবং কোনোভাবেই এখান থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারতেছি না। তাদের মেজাজ খারাপ হয়ে যায় অল্প কিছু হইলেই, মানে আর সহ্য করতে পারে না, কারণ ওই ব্রেনটা ওইভাবে ট্রেন হচ্ছে। এখনকার যুগে মানুষ বলে যে এখন আসলে স্পেস নিয়ে লড়াই না, মানুষের মনোযোগ নিয়ে লড়াই। মার্কেটিং এখন আর মনে করেন যে পণ্যের বিজ্ঞাপন ওইভাবে দেয় না, মানুষের মগজ দখল করে, যে আপনাকে রং দেখায় প্রচুর পরিমাণে, আপনাকে সাউন্ড শোনায়, আপনাকে স্লোগান শোনায়, শোনায় শোনায় হচ্ছে আপনাকে দখল করে। তো এই দুনিয়া অনেক দূরে চলে গেছে। তাহলে সাধারণ মানুষ আর কথা বলতে পারবে না। এখন একটা ভয়ঙ্কর তথ্য দিই, যে এই যে ইমোজি, এইটার সাথে কিসের মিল পান চিন্তা করেন তো। মিশরীয় হায়ারোগ্লিফিক্স, যখন হরফ ছিল না, অক্ষর ছিল না, তখন পশু পাখির সিল, সাইন, এগুলা দিয়ে হচ্ছে ভাষার প্রকাশ করা হইতো। তাহলে মানুষ আবার ওই যুগে ফিরে গেছে, ওই যুগে ফিরে যাচ্ছে। তাহলে মিশরে যেরকম ফেরাউন আসছিল, হ্যাঁ, আপনারা যদি ফেরাউনের ইতিহাস পড়েন সেইখানে দেখতে পাবেন যে সে যেভাবে মানুষকে কন্ট্রোল করতো এবং মানুষ কন্ট্রোল হইতো, বলতো যে আমি তোমাদের খোদা, হতে খোদা মানো, মানুষ যেভাবে মানতো। এই যে ভাষাকে হত্যা করা, শিক্ষাকে হত্যা করা, চিন্তাকে হত্যা করা, এই যুগেও সেম জিনিস আসলে ফিরে আসতেছে। এটার খুবই খুবই ক্ষুদ্র পার্ট, এবং আমি বলবো যে পচে যাওয়া একটা পার্ট হচ্ছে বাংলাদেশে এই যে ভাষা রাজনীতি, যেটা আপনি জল বলবেন না পানি বলবেন, ইনসাফ বলবেন না ন্যায় বলবেন। বাঙালি সবসময় পিছায় থাকে, ভালো জিনিসেও পিছায় থাকে, খারাপ জিনিসে পিছায় থাকে, ওইটা সবচাইতে মানে আগানো হয় আর কি। তাহলে এই যে 90 সেকেন্ড রিল, 160 ক্যারেক্টারের যে ইয়ে কি বলে, আপনি টোটাল দুনিয়ার গ্লোবাল নিউজ, গ্লোবাল অ্যানালাইসিস পেয়ে যেতে চাচ্ছেন মাত্র 160 ক্যারেক্টারে। টেলিগ্রামে আপনি নির্দিষ্ট একটা সংখ্যার বাইরে পোস্ট করতে পারবেন না। এটা কি এই জন্য যে তাদের ডাটা সেন্টারে ডাটার ক্ষতি হবে, এটার জন্য? কই, এআই গুলা যে এত এত পরিমাণ ক্যারেক্টার উৎপাদন করতেছে, তাদের তো কোনো ডাটা লিমিট নাই, তাদের তো কোনো ক্যারেক্টার লিমিট নাই। আপনি এক প্রশ্ন 10 বার জিজ্ঞেস করেন, সে 10 বারই উত্তর দিবে। তাহলে ডাটা সেন্টারে সমস্যা হয়, এটা কোনো সমস্যা না। সমস্যা কি, একটা গ্লোবাল সিস্টেমের মধ্যে আপনার ভাষাকে হত্যা করা হবে। ঠিক আছে, এখন দেখেন ভাষার একটা বাউন্ডারি আছে। বাউন্ডারিটা কি, এতক্ষণ আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম, এটাকে একটা শব্দে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, যে আমি কতটুকু বেশি এক্সপ্রেস করতে পারি, কতটুকু বেশি মানুষকে আমার মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে আমার ভাষার বাউন্ডারি। তাহলে আমার যত বেশি শব্দ থাকবে, আমার যত বেশি শক্তিশালী পরিভাষা থাকবে, আমি তত শক্তিশালী একটা ভাষায় পরিণত হবে। দেখেন কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণ কিন্তু এইটা, যে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী একটা ভাষা, তারা দুনিয়াতে ডেসক্রাইব করতে পারে না এমন কোনো কিছু কিন্তু নাই। অথচ বাংলা ভাষা কিন্তু এরকম না। একজন আরব মা কোনোদিন আপনাকে এইভাবে বলবে না, ওইটা নিয়ে আয়, তো এটার উপরে ওইটা রাখ, ওইটা ওইটা কইরা তারপর এটা নিয়ে আয়, এভাবে কিন্তু বলবে না। অথচ আপনারা যদি বলে একজন বাঙালি মা, আপনি কিন্তু ঠিকই বুঝবেন যে কোনটার সাথে কি করতে হবে। ভয়ানক ব্যাপার। একজন আরব যখন কোনো বাঙালিকে দেখে, দুই বাঙালিকে দেখলে তারা অবাক হয় যে তোমরা এরকম মাথা লড়াইয়া একটা মিনিং প্রকাশ করে ফেলতেছো। অথচ ওরা যখন ঝগড়া করে, যার যার সাথে ঝগড়া করে, 100 বার তার নামটা নেয়, যে ইয়া আহমদ তুমি এটা করছো, ইয়া আহমদ তুমি এটা করছো, সেটা করছো, হ্যান করছো, তেন করছো। তাহলে আরবি ভাষা হচ্ছে দুনিয়ার সকল কিছুকে ডিসক্রাইব করতে পারে, এক্সপ্রেস করতে পারে, সব কিছু বলতে পারে, সব কিছুকে সংজ্ঞায়িত করতে পারে, এমন একটা ভাষা। এটার জন্য কোরআন ওইখানে আসছে, অন্য ভাষায় আসে নাই। নাহলে কোরআন কি করতো, কোরআনের যে পুরোহিতরা আছে তারা কি করতো, এইভাবে এইভাবে কোরআনের ব্যাখ্যা দিয়ে দিত। তো এই মাথা লড়াইয়ে ব্যাখ্যা দিলে যে সমস্যাটা হইতো, যে ধরেন বাংলাদেশে আপনি যখন এরকম করেন, তখন মানুষ মনে করে কি আপনি হ্যাঁ বলতেছেন। আপনি যখন এরকম করেন, তখন মনে করে কি আপনি না বলতেছেন। কিন্তু আপনি যদি শ্রীলঙ্কাতে যান অথবা দক্ষিণ ভারতে যান, যদি এমন করে, তাহলে সেটার অর্থ হচ্ছে নো। আর যদি এমন করে, ওটার মানে হচ্ছে ইয়েস। তাহলে এই যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এটার কিন্তু অনেক জায়গায় অনেক পার্থক্য আছে। তাহলে ইসলামী সভ্যতায় এই জন্যই
আরবিকে ভালো করে বোঝার জন্য গ্রামার আসছে, সরফ আসছে, এরপরে ভাষার যে বিন্যাস, হ্যাঁ, বাক্যের বিন্যাসকে বোঝার জন্য নাহু আসছে, এই ভাষা কোন সময় কোন কনটেক্সটে কোন অর্থে ব্যবহার হবে সেটা বোঝার জন্য বালাগাত আসছে, হ্যাঁ, এবং আপনি যাতে চিন্তা করতে গিয়ে একটা ভাষা বুঝতে গিয়ে যাতে আপনি খেই হারিয়ে না ফেলেন, আপনি যাতে ভুল ব্যাখ্যা না করেন, সেটার জন্য মান্তিক আসছে। অনেক বিশাল ভাষা নিয়ে অনেক বিশাল কাজ হয়েছে, কিন্তু দিন দিন এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছি আমরা, একটা গোবলিশের দিকে যাচ্ছি, যেখানে সাধারণ মানুষের হাতে ভাষাটা আর থাকবে না। এখন আজকে অনেক আলাপ করলাম, তার মধ্যে আমি আপনাদেরকে এহতেরামের ব্যাখ্যাটা বলি। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি কোথাও পাই নাই, বাট আমার একটা ব্যাখ্যা। দেখেন, আরবি ভাষার সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা মূল ধাতু থাকে, সেখান থেকে আগে পরে বিভিন্ন ওয়ার্ড লাগায়া আরবিতে এক ধরনের সিস্টেম আছে যেটাকে বলা হচ্ছে ওজন। বিভিন্ন বাব থাকে, ওই বাবের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যে এই ওজনে যদি কোনো একটা শব্দ পড়ে সেটার অর্থটা এই ধরনের হবে, ঠিক আছে? তাইলে আরবিতে বাব একটা আছে ইফতেআল। হ্যাঁ, এই ইফতেআল মানে হচ্ছে কোনো কিছু পারস্পরিক করা, যে আপনিও করবেন আমিও করব, এরকম কোনো কিছু একটা। তো এই বাবে যখন ফালাইছে তখন সম্মানের যে আরবি শব্দ সেটা কি, এহতেরাম। ইফতেআল, এই ওজনে এহতেরাম। এই এহতেরামের মূল অর্থটা, মূল হরফটা কিন্তু হারাম। তার মানে এই যে মুসলমানদের যে প্রিন্সিপাল আছে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হারাম, তাকে আপনি টাচ করতে পারবেন না, রক্তপাত করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এর উপরে গিয়ে ইসলামের যে ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, অন্যান্য মাযহাব বলে যে একজন মানুষ যদি মুসলমান হয় তাহলে তার জন্য অপর মুসলমান হারাম। কিন্তু হানাফি মাযহাব বলে যে কোনো মানুষ মানুষ এই কারণে সে সম্মানিত, অতএব তার কোনো ধরনের কোনো ক্ষতি করা যাবে না। তাহলে দেখেন, এই যে হারাম থেকে এহতেরাম আসতেছে, যে আপনি জানেন সে আপনার কাছে অস্পৃশ্য, তারপরে যদি আপনি তার প্রতি কোনো সম্মান দেখান তাইলে সেটা হবে এহতেরাম। তাহলে বাই ডিফল্ট আপনি তাকে নিরাপত্তা দিতে বাধ্য। হাদিস আছে না, মান সালিমাল মুসলিমুনা মিল লিসানি ওয়াদিহি, যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারছে না যতক্ষণ না সে, মানে তার হাত থেকে অপর মুসলমান ভাই তার হাত এবং জিহ্বা থেকে নিরাপদ। তাহলে এইভাবে ইসলাম এক ধরনের নতুন মানুষের কনস্টিটিউট করতেছে এবং তারা একে অপরকে এহতেরাম করতেছে। এইটা যায় না যে সে আমার জন্য হারাম, আমি তার কিচ্ছু করতে পারবো না, তারপরে আমি যদি তাকে শ্রদ্ধা করি, তারপরে তাকে যদি সম্মান করি, সেটা এক্সট্রা অ্যাড হবে এবং সে বিপরীতে আমাকেও করবে। কিন্তু এই কথা যখন আপনি সম্মানের কাছে নিয়ে যান, সম্মান সম্মান শব্দটার মধ্যে এহতেরামের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আপনি পাবেন পাবেন না। অনারের মধ্যে কি ভ্যালুটা পাবেন পাবেন না। তাহলে এই যে 10-15 মিনিট আগে যে আলাপটা করছিলাম যে ভাষার বৈচিত্র্য এবং ডেপনেস নিয়ে, সেই জিনিসটাকে কিন্তু হত্যা করে ফেলা হয়েছে। অথচ আমরা যদি শুক্রিয়া করলাম না মাঝখানে যে আমাদের 50টা বর্ণমালা টিকে গেছে, আমাদের আরবি ফার্সি ভাষার যে লিনিয়েজ, যেই ধারাটা, যে সিলসিলা, সেটা টিকে গেছে। পৃথিবীর কত ভাষা হারায় গেল, তুর্কি ভাষা হারাই গেল, ওসমানী তুর্কি 600 বছর রাজধানী, মানে তারা দুনিয়া চালাইছে, হারাই গেছে। ফার্সি ভাষা ইরানের বাইরে কোথাও নাই, অথচ একটা সময় গোটা দুনিয়াতে সেটা ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, হারাই গেছে, জাস্ট হারাই গেছে। ইরানে আছে কোনো রকম। এই বাংলা ভাষায় 40 কোটি মুসলমান কথা বলে, মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা, আরবির পরে বাংলা। সুতরাং এই ভাষাটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। ভাষা হারায় যায় বিভিন্ন ডাইমেনশনে। এই যে দেখেন, ভাষাকে হত্যা করার একটা বিষয় তো বললাম, আর একটা সম্পূরক বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে ভাষা প্রবাহিত হয় বিভিন্ন মাধ্যমে। একটা সময় আমরা কি পড়তাম, গল্পের মাধ্যমে শিক্ষা অর্জন করতাম। কোরআন যেভাবে গল্প বলে না, এই গল্পের মধ্য দিয়ে আমরা শিক্ষা অর্জন করতাম। তারপরে সেটা হয়ে গেল কি, উদ্দীপক। উদ্দীপকের সাথে আপনি মিলাবেন এবং সেইখানে একটা ইয়া নিয়ে আসবেন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে টু ডু লিস্ট। হ্যাঁ, যে আপনাকে মূলনীতি দিয়ে দেওয়া হবে, আপনাকে বলা হবে যে এইটা হইলে এটা করে, এখান থেকে তুমি এই শিক্ষাটা পাবা। মানে একটা মেকানিক্যাল একটা শিক্ষা। আপনি মাওলানা রুমির গল্প পড়বেন, শেখ সাদির গল্প পড়বেন, সেখানে পড়ে বিশাল বিশাল শিক্ষা পাবেন, নীতিবাক্য পাবেন। কিন্তু যখন আপনি বিসিএস পড়তে যাবেন, সেইখানে কিন্তু আপনি মাওলানা রুমিকে পাবেন না, ইয়েকে পাবেন না, শেখ সাদিকে পাবেন না। ওইখানে আপনি পাবেন মোরাল কোড। মোরাল কোড আপনাকে কোড আকারে বলে দিচ্ছে যে এত নং ধারা, এত নং অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষকে এই কাজটা করতে পারবেন না, এইভাবে বলে দেয়। কিন্তু আগে শিক্ষার মাধ্যমটা এরকম ছিল না। আগে শিক্ষার মাধ্যম ছিল গল্প। গল্পের মধ্য দিয়ে মানুষ কি করত, একজন মানে প্রজন্মের পর প্রজন্ম মানুষকে শিখাইতো। ওই সময় সাক্ষরতার হার, কেউ এবিসিডি লিখতে পারে কিনা, কেউ আলিফ বাতাসা লিখতে পারে কিনা, পড়তে পারে কিনা, এটা ম্যাটার করতো না। সে গল্প শুনতে পারে কিনা, সে গল্প প্রসেস করতে পারে কিনা, এবং সেই শিক্ষাটাকে প্রজন্মের প্রজন্ম ধাবিত করতে পারে কিনা, এই জিনিসটা আসলে দেখা হতো। তাহলে দেখেন, বিভিন্ন মাধ্যমে আমাদের জ্ঞানগুলো হারায় যাইতেছে।
একজন মানুষ একটা সময় মানে কাগজের উপরে খাতায় লিখতো, পরে পরবর্তীতে প্রেস আসলো, যেই জিনিসগুলাকে কম্পিউটারের হরফে চাইপা প্রেসে ছাপানো হইলো না, ওই জিনিসগুলা কিন্তু ওখানে হারায় গেল। ওই হাতের লেখা জিনিসগুলো আজকে সুলাইমানিয়া কুতুবখানায় হাজার হাজার, মানে ওসমানীদের যে মেইন গ্রন্থাগার, হাজার হাজার হস্তলিখিত পাণ্ডুলিপি আছে, ওটা কেউ পড়তেও পারে না। অথচ ওইটা মানুষ তো এমনি এমনি লেখে নাই, ওই সময় দুনিয়ার কল্যাণের জন্য লেখা হয়েছে, কিন্তু কেউ কিন্তু লেখে নাই। আজকে মিশরীয় হায়ারোগ্লিফিকের মান উদ্ধার করে, ব্যাবিলনে যেই আপনার ইয়ে আছে হাম্মুরাবির কোড আছে সেইটা উদ্ধার করে, আজকে চর্যাপদ উদ্ধার উদ্ধার করে। কিন্তু আজ থেকে 200 বছর আগে, 500 বছর আগে যে মুসলিমদের স্বর্ণযুগে যে ভাষাটা ব্যবহার হইতো, সেটাকে কেউ উদ্ধার করে না, কারণ এটার পিছনে ফান্ডিং নেই। তো ভাষার পলিটিক্স অনেক কঠিন, অনেক বেশি। আবার ধরেন যেটা ছাপানো হয়েছে ওইটা যদি ওয়েবসাইটে না আসে, ধরেন একটা জিনিস বইতে আছে কিন্তু ওয়েবসাইটে আসে নাই, পিডিএফ করা হয় নাই সেই জিনিসটার, ওই বইটা কি কেউ পাবে? ওটার কি কোনো অ্যাক্সেস আছে দুনিয়াতে? নাই। আবার ধরেন একটা জিনিস পিডিএফে আছে কিন্তু ওইটাকে পডকাস্ট করা হয় নাই, অথবা ওইটার উপরে কোনো ভিডিও তৈরি করা হয়নি, ওই জ্ঞানটাকে আর আগাইলো? আগাইলো না। তো এইভাবেই লেয়ারে লেয়ারে ভাষা হত্যা হয়, ভাষা ফিল্টার হয়। এবং যারা দুনিয়াটাকে কন্ট্রোল করে তারা এইভাবে খুবই পরিকল্পিতভাবে ভাষাকে ছাটকাট করে, এবং তারা বিভিন্ন বিতর্ক এইভাবে উস্কে দেয় যাতে তাদের এই প্রজেক্টের পক্ষে হালে পানি পায়। এবং তারা নট গনা লাই এটা কখনো বলবে না, তারা এনজিএলই বলে যাবে। ঠিক আছে? তো এই যে যারা এই পাবলিক, যারা যারা ভাষাকে রক্ষা করার নামে চেতনা দেখাইতে আসে, এরা কিন্তু নিজেরাও জানে না যে এরা আসলে কোন ধরনের একটা জেনোসাইড, কোন ধরনের একটা লিঙ্গুইস্টিক জেনোসাইডের একটা হাতিয়ারে পরিণত হচ্ছে। তারা মনে করে যে আমরা অনেক বিশাল বড় বুদ্ধিজীবী, কিন্তু তারা শুধুমাত্র ফেরাউনিয়াতের এনা বলার ছাড়া, জুলুমের এনা বলার ছাড়া, বা এইটাকে বৈধতা দেওয়া, এইটাকে আরও আরও শক্তিশালী করা ছাড়া আর কোনো কাজ তারা করতে পারতেছে না। তাহলে আমরা যদি সামারি করি, সেটা হচ্ছে শুরুতে বললাম যে ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। আপনার ভাষাটা কতটা সমৃদ্ধ সেইটার উপর নির্ভর করে যে আপনি পৃথিবীকে কতটুকু দিতে পারবেন, আপনি আপনার অনুভূতিকে কত বেশি প্রকাশ করতে পারবেন, মানুষকে কত বেশি আন্দোলিত করতে পারবেন। তাহলে এইটা আমাদের অঞ্চলে হয়েছে কিভাবে? আমাদের যে দৈনন্দিন ভাষা সেটাকেই পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং আজকের দিন পর্যন্ত আমরা আমাদের শিক্ষার ভাষা, আমাদের বিচারের ভাষাকে কি করতে পারি নাই? ইংলিশ থেকে বাংলা করতে পারে না। অথচ তুর্কির মতো কান্ট্রি, জাপানের মতো কান্ট্রি, তাদের দেশে চায়নার মতো কান্ট্রি কেউ ইংলিশে কথা বলে না, তারা তাদের ভাষায় কথা বলে। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান ওই ভাষায় আছে, এবং তারা মানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই ভাষাগুলোকে ট্রান্সলেট করাইছে। কিন্তু বাংলাদেশে খুবই কম আপনি মানসম্মত বাংলা অনুবাদ পাবেন। অথচ আমাদের দেশে যে ভাষা আন্দোলন হয়েছে, এই ভাষা আন্দোলনের দিনটাকে সম্মান জানাইয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, অথচ আমরা আমাদের ভাষার গুরুত্বটাকে বুঝি না। যারা আমরা ভাষার গুরুত্বটাকে বুঝি, আমাদেরকে ইংলিশ পড়িয়া চস্তু ইংলিশ পড়ে, হ্যাঁ বাংলিশে কথা বলে, শুদ্ধভাবে একটা প্যারাগ্রাফ বাংলা লিখতে পারে না, তারা এসে আমাদেরকে বুঝায় যে আপনারা ইনসাফ ব্যবহার করবেন না, আপনারা ন্যায় ব্যবহার করবেন। আফসোস আমাদের জন্য। তৃতীয় যে কথাটা বললাম সেটা হচ্ছে কি, যে হরফ পরিবর্তন করার মধ্য দিয়ে ভাষাকে হত্যা করা হয়েছে। তৃতীয় যে কথাটা বললাম সেটা হচ্ছে শব্দ সংখ্যা কমায় নিয়ে আসা হয়েছে, ক্যারেক্টার সংখ্যা, ক্যারেক্টার লিমিট দেওয়া হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং এইভাবে মানুষের ভাষাকে মানে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে। এরপর আরেকটা বিষয় বলেছিলাম, এই যে আমাদের আজকের যে রিল টেকনোলজি, হ্যাঁ আপনি জাস্ট দেখবেন, আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। একটা ভিডিও যখন আপনি দেখেন তখন কি হয়? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি ভাবতে পারেন? ভাবার আগেই তো অন্য আরেকটা সিন সামনে চলে আসে। তাহলে আপনার মাথায় উপন্যাস থেকে যে আপনারা হুট করে সিনেমায় চলে গেলেন, উপন্যাসটাকে আপনি কল্পনা করতে পারতেন, আপনার কল্পনাটা জগৎ স্বাস্থ্য, আপনার ব্রেন এটার উপরে ফাংশন করতো। কিন্তু আপনি যখন একটা মুভি দেখেন, আপনি কিন্তু খুব বেশি চিন্তা করতে পারেন না। সেই মুভির টাইমটায় যখন 90 সেকেন্ডের একটা রিলে নিয়ে আসা হয়, তখন কিন্তু আপনার ব্রেন ওটা প্রসেস করতে পারে না। আপনি সারাদিন চায়া দেখতে থাকেন, আর একটার পর একটা মানে খুবই চমকপ্রদ জিনিস আসতে থাকে। গোটা প্রজন্ম এইভাবে নষ্ট হয়ে যাইতেছে। আপনি বিশ্বাস না করেন, এই জেনারেশনের কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে যাদের বয়স 10 থেকে 15 বছরের মধ্যে, তাদেরকে গিয়ে একটু জটিল কোনো একটা বিষয় গিয়ে বুঝায়েন, তারা দেখবেন যে ওই লজিকটাই আসলে ধরতে পারতেছে না। ঠিক আছে? তারা হয়তো অন্য কোনোভাবে কমিউনিকেশন করবে সামনে। তাইলে এই ছিল আজকের আলাপ। ও আরেকটা ছোট্ট বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে ভাষা কিভাবে বিভিন্ন লেয়ারে ফিল্টার হয়ে যায় এবং কিভাবে হারায় যায়। আজকে যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, তারা করে কি, এমনভাবে একটা হাইপ তুলে, এমনভাবে একটা ভাইব তুলে, যে তারা একটা কনসেন্ট আপনার কাছ থেকে নেয়, আপনার কাছ থেকে একটা সম্মতি নেয়, যে এইভাবে যে ওইটাই হচ্ছে আসল। তারা যে কথাটা বলবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, তারা যেটা বলবে সেটাই হচ্ছে ডমিনেন্ট একেবারে, মানে ওইটাকেই গ্রহণ করতে হবে, এবং আপনাকে এটা মানায় নেয় যে আপনি যদি এর বাইরে কোনো চিন্তা করেন আপনি হলেন খ্যাত। এই যে মানুষের ভিতরে যে ধরনের একটা একটা কি বলবো, এক ধরনের ইনসিকিউরিটি তৈরি করা,
বা মানুষকে যে ছোট ফিল করানো, এই সিস্টেমটাকে বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। যে সে আপনার মস্তিষ্ক দখল করবে, আপনার আত্মাকে দখল করবে, কিন্তু আপনার কাছ থেকে বৈধতা নিয়ে আপনি তাকে স্বীকৃতি দিবেন, হ্যাঁ, তারপরে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো। 10 জনের কাছাকাছি মানুষ, আরও কম, পুরো লাইফটা জুড়ে ছিলেন। আমি আজকে আশা করলাম যে সহজ আলাপ করতেছি, মানুষজন একটু বেশি থাকবে, কিন্তু মনে হয় একটু বেশি কঠিন হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।